আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তো জাপান এবং ভারতের মধ্যে একটা সাম্প্রতিক মেরিটাইম সিকিউরিটি কোঅপারেশন সমঝোতা হয়েছে, সেটাকে কথা আপনারা শুনেছেন। এটাকে এক কথায় বলা যায় ভারতের জন্য আর একটা গেম চেঞ্জার, একটা সমঝোতা। আজ আমরা আলোচনা করব কেন এটাকে গেম চেঞ্জার বলছি, কেন ভারতের কাছে জাপান এবং ভারত এক জায়গায় এলো, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে সাথে আজকে আলোচনা করব। সুতরাং এটি আলোচনাটা করতে গেলে একবার আপনারা শুধু দেখে নিন যে ভারত আর জাপানের যে মানচিত্রটা, সেই মানচিত্রটা দেখুন, দেখলে বুঝতে পারবেন ভারত আর জাপানের মধ্যে যে নতুন মেরিটাইম সিকিউরিটি কোঅপারেশন এগ্রিমেন্ট হলো, সেটাকে শুধু একটা প্রতিরক্ষা চুক্তি হিসেবে দেখলে আসল গল্পটা বোঝা যাবে না। এর পেছনে আছে কে? আছে চীন, আছে ইরান আমেরিকা যুদ্ধ, আছে আমেরিকার সামরিক শক্তির সীমাবদ্ধতা, যেটা এর আগে এতদিনে কোনোদিন এভাবে বোঝা যায়নি। আছে জাপানের জ্বালানি নিরাপত্তার প্রশ্ন, এবং সবচেয়ে বড় কথা আছে ভারত মহাসাগরের, ইন্ডিয়ান ওশানের ভূগোল। এটা একটা করে খুব সহজভাবে আমরা বুঝে নেব যে কেন বলা হচ্ছে ভারত আর জাপানের এই কাছাকাছি আসা, এই সমঝোতা কেন একটা গেম চেঞ্জার, সেটা নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভারত আর জাপান হঠাৎ এত কাছাকাছি এলো কেন? আসলে এই আশাটা, এটা কিন্তু হঠাৎ নয়। ভারত জাপান নিরাপত্তা সম্পর্কের ভিত তৈরি হয়েছিল বেশ কয়েক বছর আগে। 2008 সালে দুটো দেশ সিকিউরিটি কোঅপারেশনের যৌথ ঘোষণা করে। তারপর নরেন্দ্র মোদী এবং শিনজে আবের সময় সেই সম্পর্ক আরও গভীর হয়েছে। তারপর এলো ডিফেন্স টেকনোলজি কোঅপারেশন, 2+2 ডায়ালগ, মালাবার নেভাল এক্সারসাইজ এবং 2020 সালের ACSA লজিস্টিক্স এগ্রিমেন্ট। অর্থাৎ ভারতীয় যুদ্ধজাহাজ ও জাপানি যুদ্ধজাহাজ আজ প্রথম একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছে না। প্রায় 2 দশক ধরে দুই দেশের সামরিক বাহিনী একে অপরের সঙ্গে কাজ করা শুরু করে দিয়েছে। নতুন মেরিটাইম সিকিউরিটি কোঅপারেশন অ্যারেঞ্জমেন্ট সেই দীর্ঘ যাত্রার বর্তমান ধাপ। এর মাধ্যমে মেরিটাইম ইনফরমেশন শেয়ারিং হবে, মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস হবে, সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন সেটা দেখা হবে, ডিজাস্টার রিলিফ কিভাবে করা যায় দেখা যাবে, এবং সফিস্টিকেটেড নেভাল এক্সারসাইজ, এই সব ক্ষেত্রে, সামুদ্রিক সর্বক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়বে। আরও গুরুত্বপূর্ণ কি জানেন? দুই দেশ যুদ্ধ জাহাজ ডিজাইন করা, তৈরি করা, মেনটেন করা এবং ডিফেন্স টেকনোলজি নিয়েও একসঙ্গে কাজ করার সম্ভাবনা দেখা শুরু করে দিয়েছে। সহজ ভাষায় বললে, আগে সম্পর্কটা ছিল ভারত আর জাপানের মধ্যে কীরকম ছিল, চলুন একসঙ্গে মহড়া করি। আর এখন সম্পর্কটা কোথায়? প্রয়োজন হলে সমুদ্রে আমরা একসঙ্গে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আর পার্থক্যটা এখানেই। দ্বিতীয় প্রশ্ন, দুটো দেশকে কাছে আনছে কে? এর একটাই উত্তর, চীন। তবে দু দেশের সমস্যা কিন্তু এক ধরনের নয়। ভারতের সামনে চীন দাঁড়িয়ে আছে হিমালয়ে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে, কারণ ওখানে কোনো স্বীকৃত কোনো সীমারেখা নেই। আবার ভারত মহাসাগরেও
পিপলস লিবারেশন আর্মি নেভি, যার সহজ নাম হচ্ছে পিএলএ নেভি, তার উপস্থিতি বাড়ছে। জাপানের সামনে চীন দাঁড়িয়ে ইস্ট চায়না সিতে, সেনকাকু দ্বীপে, ডায়াওজু সেই দ্বীপে। এই দ্বীপগুলো নিয়ে চীনের সাথে জাপানের বিরোধ আছে। আবার তাইওয়ান নিয়ে যুদ্ধ হলে জাপানও তার অভিঘাত থেকে বাঁচবে না। কেন? কারণ তাইওয়ানকে চীন বলে যে অখণ্ড চীনের অংশ, আর সেটা নিয়ে লড়াই হলে সেই আগুনের আঁচ জাপানের ঘাড়েও পড়বে। এবার মানচিত্রটা দেখুন, চীনের পূব দিকে জাপান, চীনের দক্ষিণ পশ্চিমে ভারত। তাই চীনের সঙ্গে কোনো সংঘাত না চেয়েও বেজিং তার ক্রমবর্ধমান সামরিক ক্ষমতা ভারত এবং জাপান এই দুদেশকে কাছাকাছি নিয়ে আসতে বাধ্য করেছে। কিন্তু 2026 সালের এই সমীকরণে একটা নতুন জিনিস আছে। নতুন জিনিসটা কি? এখানেই আসছে ইরান আমেরিকা যুদ্ধ। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান, আমেরিকা তার আগে যায়নি, পার্ল হারবারে জাপান আক্রমণ করে এবং পার্ল হারবার আমেরিকার পোত। সেখানে করবার পর, আক্রমণের পর আমেরিকা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং যুদ্ধ শেষ হয় আমেরিকা যখন পারমাণবিক বোমা ফেললো জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের নিরাপত্তার মূল ভিত্তি হয়ে গেল আমেরিকা, যে আমেরিকা তার উপরে বোমা ফেলেছিল। বাধ্য হয়ে এটা জাপানের নিজের সেলফ ডিফেন্স ফোর্স যদিও অত্যন্ত শক্তিশালী, কিন্তু তার আলটিমেট মিলিটারি ডিটারেন্স, নিউক্লিয়ার আমব্রেলা, অর্থাৎ লড়াইতে যুদ্ধ বাঁধলে জাপানের পাশে এসে দাঁড়াবে কে? আমেরিকা। সেই ছাতা, নিউক্লিয়ার আমব্রেলা এসেছে আমেরিকার কাছ থেকে। জাপান পরমাণবিক শক্তিধর দেশ নয়, এটা আপনারা জানেন। চীনের পরমাণু শক্তি আছে, আর চীনের সেই পরমাণু শক্তির ভয় দূর করতে এতদিন জাপানের মাথায় ছিল কে? আমেরিকার ছাতা। এখন ইরান যুদ্ধ জাপানের সামনে একটা অস্বস্তিকর প্রশ্ন তুলে দিয়েছে। আমেরিকাকে যদি একই সময়ে মিডল ইস্ট এবং ইন্দো প্যাসিফিক এই দুই জায়গায় বড় সামরিক সংকট সামলাতে হয়, তাহলে কি হবে? এই প্রশ্নটা আর বইয়ের ভেতরের প্রশ্ন নয়, কারণ জাপানে বেস করা যে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটা যুদ্ধ জাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটনকে জাপান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মিডল ইস্টে, সেখানে প্রয়োজন হয়েছে। এর অর্থ এই নয় যে আমেরিকা জাপানকে ত্যাগ করেছে। এখনও ইউএস জাপান সিকিউরিটি অ্যালায়েন্স অটুট, কিন্তু ঘটনাটা একটা কঠিন বাস্তবতা দেখিয়ে দিয়েছে জাপানকে। সেটা কি? সেটা হলো আমেরিকা অসীম শক্তিধর দেশ নয়, আমেরিকার সামরিক শক্তি অসীম নয়। সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ইরান। 5 দিনে ইরান যুদ্ধ শেষ করতে গিয়েছিল, এখন 6 মাস শেষ হতে গেল, এখনো যুদ্ধ চলছে, এখনো শান্তি আসেনি। ইরান এখনো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তো আমেরিকার একটা এয়ারক্রাফট ক্যারিয়ার যদি মিডল ইস্টে যায়, সেই ক্যারিয়ার একই সময়ে তো জাপানের পাশে ওয়েস্টার্ন প্যাসিফিকে থাকতে পারে না। এটা মিলিটারি ওভারস্ট্রেচ হতেই পারে না। আর টোকিওর উদ্বেগটা এখানেই। এবার জাপানের জায়গায় আপনি নিজেকে একবার বসান। আপনার পশ্চিম দিকে রাশিয়া, পাশে নর্থ কোরিয়া, সামনে চায়না, তাইওয়ান নিয়ে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর জাপানিদের ওপর চীনের তো একটা ভয়ঙ্কর রাগ রয়েছে, সেই পুরনো রাগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও চীনকে জাপান প্রায় ধ্বংস করে ফেলেছিল। তাহলে জাপানের ভয়ের সম্যক কারণ আছে। অথচ আপনার জাপানের সবচেয়ে বড় নিরাপত্তা যে দেশ দেয়, সেই আমেরিকার সামরিক সম্পদের একটা অংশ চলে যাচ্ছে মিডল ইস্টে। তাহলে জাপান কি করবে?
আমেরিকার সঙ্গে সম্পর্ক ভেঙে দেবে? না, একদমই না। বরং বলবে আমেরিকা আমার প্রধান বন্ধু থাকবে, কিন্তু আমার আরো আরেকজন শক্তিশালী বন্ধু দরকার। আর সেই জায়গাতেই ভারত ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কিন্তু ভারত কেন গুরুত্বপূর্ণ? এখানেও সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ভূগোল। জাপান পৃথিবীর অন্যতম বৃহৎ অর্থনীতি, কিন্তু নিজের প্রয়োজনের যে বিপুল পরিমাণ এনার্জি, জ্বালানি, তাকে কিন্তু বাইরে থেকে আনতে হয়। মিডল ইস্ট থেকে তেল ও এলএনজি আসবে কোন পথে? পার্সিয়ান গালফ থেকে বেরোবে, হরমুজ পার হবে, অ্যারাবিয়ান সি ও ইন্ডিয়ান ওশান দিয়ে সেই জাহাজ যাবে, তারপর মালাক্কা স্ট্রেট। এইখানে এই পূর্ব এশিয়া হয়ে জাপান, তারপরে এবার মানচিত্রে ভারতকে বসান। দেখবেন জাপানের ইকোনমিক লাইফলাইনের একটা বড় অংশ, বিরাট অংশ ভারতের পাশ দিয়ে যাচ্ছে। তাই জাপানের নিরাপত্তা শুধু টোকিও বা ওকিনাওয়া থেকে শুরু হয় না। এক অর্থে জাপানের এনার্জি সিকিউরিটি, জ্বালানি যে সিকিউরিটি, নিরাপত্তা শুরু হচ্ছে স্ট্রেট অফ হরমুজ থেকে। আর হরমুজ থেকে মালাক্কা পর্যন্ত যে বিশাল সমুদ্রপথ, সেই সমুদ্রপথে ইন্ডিয়া হলো একটি প্রধান মেরিটাইম পাওয়ার। ইরান যুদ্ধ এই সত্যটা আরো স্পষ্ট করে দিয়েছেন। এবার আসুন আন্দামান নিকোবরের কথায়। ভারতের হাতে এমন একটা জিওগ্রাফিক অ্যাসেট আছে যার মূল্য ডলার দিয়ে, টাকা দিয়ে, সোনা দিয়ে, কিছু দিয়ে মাপা কঠিন। আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট হলো মালাক্কা স্ট্রেট, আর তার পশ্চিমের প্রবেশপথের খুব কাছেই ভারতের আন্দামান নিকোবর, অর্থাৎ ইন্ডিয়ান ওশান। ভারত মহাসাগর থেকে সাউথ চায়না সির দিকে কোন জাহাজ যাচ্ছে, কি রকম নেভাল মুভমেন্ট হচ্ছে, সেটা পর্যবেক্ষণের ক্ষেত্রে ভারতের বিরাট জিওগ্রাফিক অ্যাডভান্টেজ রয়েছে। চীনের ক্ষেত্রেও মালাক্কা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের বিপুল এনার্জি ইম্পোর্ট এই পথের ওপর নির্ভরশীল। এ কারণেই স্ট্র্যাটেজিক লিটারেচারে আমরা মালাক্কা ডিলেমা কথাটা শুনি। এখন বুঝতে পারছেন তো জাপান কেন ইন্ডিয়াকে শুধু একটা বন্ধু দেশ হিসেবে দেখছে না। ইন্ডিয়া হলো তার সি লেন, সমুদ্রপথের সিকিউরিটি পার্টনার। নতুন চুক্তিটা যেটা তাহলে ভারত আর জাপানের মধ্যে হলো, সেটা কতটা গুরুত্বপূর্ণ? আমি 5টা কথায় এর বিবরণ দেব। 1, ইনফরমেশন। সমুদ্রে কে কোথায় যাচ্ছে, সাসপিশিয়াস ভেসেল কোথায় আছে, সাবমেরিন অ্যাক্টিভিটি কোথায় কি হচ্ছে, মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেসের সহযোগিতা বাড়বে দুই দেশের। দ্বিতীয়ত, ইন্টার অপারেবিলিটি। দুই নৌবাহিনী আরো সফিস্টিকেটেড এক্সারসাইজ করবে, অর্থাৎ যুদ্ধ না করেও একে অপরের সঙ্গে কাজ করার অভ্যাস তৈরি করবে। 3 নম্বর, লজিস্টিক্স এবং মেনটেন্যান্স। জাহাজের রিপেয়ার, সার্ভিসিং এবং নেভাল এমআরওতে সহযোগিতা বাড়তে পারে। 4, টেকনোলজি। জাপানের অত্যন্ত অ্যাডভান্সড ডিফেন্স টেকনোলজি এবং ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, এখানে যে বিরাট জনসংখ্যা এবং তাদের শিক্ষিত জনসংখ্যা, সেইটা দুই দেশকে কাছাকাছি এনে দিয়েছে। এর সাথে ইউনিকর্ন নেভাল কমিউনিকেশন সিস্টেম, এটা একটা বিরাট জিনিস, সেই বৃহত্তর সহযোগিতার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। 5 নম্বর, শিপ বিল্ডিং। ভবিষ্যতে যুদ্ধ জাহাজের ডিজাইন এবং কনস্ট্রাকশনে ভারত জাপান যৌথভাবে কাজ করবে, এবং এটা করতে পারলে সম্পর্কটা শুধু নেভাল ফ্রেন্ডশিপ থাকবে না, সেটি হয়ে উঠবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্টনারশিপ। তাহলে কি জাপান আমেরিকাকে ছেড়ে ভারতের দিকে চলে আসছে? একেবারেই নয়। এই ভুলটা করবেন না কেউ, এটা ভাববেনও না।
আমেরিকা এখনো জাপানের প্রধান মিলিটারি সাহায্যকারী শক্তি, অ্যালি, সহযোগী। ভারত আমেরিকার জায়গা নেবে না, পরিবর্তনটা অন্য জায়গায়। আগে জাপানের সিকিউরিটি ইকুয়েশন অনেকটা ছিল জাপান প্লাস আমেরিকা, এটাই ছিল জাপানের সিকিউরিটি। এখন কোথায় দাঁড়ালো? এখন সেটা দাঁড়াচ্ছে জাপান প্লাস আমেরিকা প্লাস ইন্ডিয়া প্লাস অস্ট্রেলিয়া, মানে কোয়াড। অর্থাৎ একটা দেশের ওপর সম্পূর্ণ নির্ভরতার বদলে তৈরি হচ্ছে একটা নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের মধ্যে সিকিউরিটি আর্কিটেকচার। কোয়াডকে এই জায়গা থেকেই বুঝতে হবে, কোয়াড ন্যাটো নয়। ইন্ডিয়াও কোনো ন্যাটো ধাঁচের মিলিটারি অ্যালায়েন্সে যাবে না, যেতে চাইবে না। ইন্ডিয়া এক হাতে রাখবে আমেরিকাকে, আবার এক হাতে রাখবে রাশিয়াকে। কিন্তু আমেরিকা, জাপান, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া যদি আলাদা আলাদা ডিফেন্স এগ্রিমেন্ট, লজিস্টিক্স অ্যারেঞ্জমেন্ট, নেভাল এক্সারসাইজ এবং ইন্টেলিজেন্স কোঅপারেশন, গোয়েন্দা তথ্য আদান প্রদান বাড়াতে থাকে, তাহলে একটা সিকিউরিটি নেটওয়ার্ক নিজে থেকেই তৈরি হয়ে যাবে। এবার উল্টো দিকটা দেখুন, ভারতের লাভটা কি? ভারতও এমন একজন পার্টনার পাচ্ছে যার প্রযুক্তি বিশ্বমানের, শিপ বিল্ডিং ক্যাপাবিলিটি অসাধারণ, অর্থনীতি বিশাল, আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক আছে, এবং চায়না নিয়ে যাদের উদ্বেগ আছে, ভারতের মতো জাপানেরও বিরোধিতা আছে চায়নার সাথে। সুতরাং জাপানের সঙ্গে ঘনিষ্ঠ হলে ইন্ডিয়াকে নিজের কোনো স্ট্র্যাটেজিক অটোনমি ছাড়তে হচ্ছে না, বরং অনেক কিছু পাচ্ছে। আর এটাই ভারতের কাছে বড় সুবিধা। এখানে ম্যান পাওয়ারের কথাটা একটা মাথায় রাখতে হবে। জাপান ক্রমশ বৃদ্ধদের শহর হয়ে যাচ্ছে। সেখানে যুবক যুবতীরা আজকাল বিয়ে করছে না, বিয়ে করলেও বাচ্চা চাইছে না, তাদের জনসংখ্যা ক্রমশই কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে বিরাট জনসংখ্যার দেশ ভারত জাপানকে সেই জনসংখ্যার গ্যারান্টিটা দিচ্ছে। কিসের? এখানে এসো কাজ করতে, এখানে শিল্প তৈরি করো, আমরা আমাদের ওয়ার্কফোর্স দেব। চায়না যদি ইস্ট চায়না সিতে জাপানের ওপর প্রেশার বাড়ায়, তাকে এখন বৃহত্তর ইন্দো প্যাসিফিক ইকুয়েশন মাথায় রাখতে হবে যে ভারত, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া সব রয়েছে জাপানের সাথে। আবার ইন্ডিয়ান ওশানে চায়না যদি তাদের নেভাল প্রেজেন্স, তাদের নৌ যে প্রেজেন্স বাড়ায়, ইন্ডিয়ার পেছনেও ইন্টারন্যাশনাল পার্টনারশিপ শক্তিশালী হচ্ছে। অর্থাৎ বেইজিংয়ের স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন আর শুধু চায়না বনাম ইন্ডিয়া অথবা চায়না বনাম জাপান এটা নয়, এইভাবে নয়। এর সামনে ধীরে ধীরে তৈরি হচ্ছে ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ইউএসএ, এই চার দেশ, এরা একটা কানেক্টেড মেরিটাইম নেটওয়ার্ক, এবং এর ক্ষমতা বিশাল বলাই বাহুল্য। শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ। ইরান যুদ্ধ জাপানের মাথার উপর থেকে আমেরিকার সামরিক ছাতা সরিয়ে দেয়নি, কিন্তু ছাতার সীমাবদ্ধতা দেখিয়ে দিয়েছে। মিডল ইস্টে আমেরিকাকে যদি দীর্ঘদিন বিপুল সামরিক শক্তি আটকে রাখতে হয়, ইন্দো প্যাসিফিকের অ্যালিজদের নিজেদের নিরাপত্তার জন্য আরও দায়িত্ব নিতে হবে। জাপান সেই বার্তাটি বুঝেছে, আর ঠিক এখানেই ভারতের গুরুত্ব দিনকে দিন ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে। কারণ ইন্ডিয়ার হাতে তিনটে জিনিস আছে: ভূগোল, নৌ ক্ষমতা এবং স্ট্র্যাটেজিক অটোনমি। তাই নতুন ইন্ডিয়া জাপান মেরিটাইম সিকিউরিটি কোঅপারেশনকে আমি কোনো বিচ্ছিন্ন চুক্তি হিসেবে দেখব না। জাপানের প্রধানমন্ত্রীকে সরাসরি প্রকাশ্যে মোদি তার নিজের বোন বলে স্বীকার করে নিয়ে সম্পর্কের মধ্যে শুধু দেশের নয়, একটা পার্সোনাল টাচও দিয়েছেন। এর পেছনে তিনটে বড় পরিবর্তন কাজ করছে, এবং এই সিকিউরিটি চুক্তি একটা বিরাট তারা কাজ দেবে।
এটা কোন দিকে বড় পরিবর্তন কাজ করছে? চায়নার নেভাল এক্সপ্যানশন, জাপানের সিকিউরিটি নর্মালাইজেশন এবং আমেরিকার মিলিটারি ওভারস্টেজ, এই তিনটে রাস্তা এসে মিলেছে ভারত মহাসাগরে। আর সেই কারণেই আজকের মূল কথাটা মনে রাখুন, জাপান আমেরিকাকে ছেড়ে ভারতের কাছে আসছে না, বরং ইরান যুদ্ধ জাপানকে বুঝিয়ে দিয়েছে শুধু আমেরিকার উপর নির্ভর করলে চলবে না। আর ইন্দো প্যাসিফিকের দ্বিতীয় শক্তিশালী স্তম্ভ খুঁজতে গেলে সেরকম দেশ আর একটাই আছে, তার নাম ভারত। আজকের ইন্ডিয়া জাপান সমঝোতার আসল ভূ রাজনৈতিক গুরুত্ব এখানেই, এবং সম্ভবত আমরা একটা চুক্তির জন্ম দেখছি না, আমরা দেখছি ইন্দো প্যাসিফিকে এক নতুন শক্তি সাম্যের জন্ম, একটা বড় শক্তির উদ্ভব। সেই শক্তিটা হচ্ছে জাপান ভারত সংযোগ। এখনকার মতো এখানেই রাখছি।